দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভির স্বাস্থ্য বিষয়ক আয়োজন মাই হেলথ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন পাপিয়া। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে এই সময়ে শিশুদের সাধারণ রোগ ব্যাধি। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন যে বিশেষজ্ঞ চিকিৎসক, তিনি হচ্ছেন অধ্যাপক ডাক্তার সাইদা আনোয়ার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। মাই টিভিকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। ম্যাডাম, আমি ইতিমধ্যেই বলে দিয়েছি যে আজ আমরা কথা বলবো এখনকার সময়ের শিশুদের যে সাধারণ রোগ ব্যাধিগুলো হয়। আমরা কিন্তু দেখছি একটা তারতম্য হচ্ছে তাপমাত্রায়, হঠাৎ করে গরম থেকে শীত কিংবা একটু বৃষ্টি, স্যাঁতস্যাঁতে পরিবেশ, এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় কিন্তু আমাদের শিশুরাই। তো এক্ষেত্রে এই সময়টাতে সাধারণত কোন কোন রোগ নিয়ে আপনাদের কাছে শিশুগুলো আসছে বা তার বাবা মায়েরা আসছে? এই সময় আসলে কি হয়, এই সময় হচ্ছে স্যাঁতস্যাঁতে পরিবেশ, যে হিউমিডিটিটা কম থাকে, যার জন্য ব্যাকটেরিয়া ভাইরাস সব কিছুর কিন্তু সংক্রমণ অনেক বেশি, এরা কিন্তু মাল্টিপ্লিকেশন হয়। আর শিশুদের তো প্রতিরোধ শক্তি এমনিতেও রোগ প্রতিরোধক ক্ষমতা খুবই কম, যার জন্য নাকি সবই ভর করে। এখানে যেমন আমি বলবো যে ব্যাকটেরিয়ার ইনফেকশনটা বেশি হয়, যেমন দূষিত পানি, একটু পানি খাওয়ার মধ্যে যদি ময়লা পানি অথবা কোনো মাছি পড়ে অথবা দূষিত থাকে, তাহলে যেমন ডায়রিয়ার প্রকোপটা বেশি হচ্ছে এখন। তারপরে হচ্ছে আপনার হেপাটাইটিস, টাইফয়েড, এগুলো রোগ জীবাণুগুলি ভর করছে। প্লাস হচ্ছে আপনার ঠান্ডা কাশি তো লেগেই আছে। ঠান্ডা কাশির মধ্যে ভাইরাস জনিত কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার জন্য হতে পারে। এছাড়াও আছে স্কিনে, চামড়ায় সংক্রমণ হয়। এই গরমে কিন্তু ভীষণ বাচ্চাদের স্কিনে যেমন প্রবলেম হচ্ছে, যেমন খসপাসটা হচ্ছে স্কিনে, তারপরে হচ্ছে ঘামাচি হচ্ছে, যেটা নাকি খুবই বাচ্চাদের জন্য খুবই অস্বস্তিকর। তো তারপরেও আছে যেমন অনেক ঠান্ডা কাশির জন্য ভাইরাস জনিত কারণে অনেক সময় অ্যাজমার প্রকোপটাও বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু না বললে নয় যে ডেঙ্গু জ্বরটা এখন কিন্তু আছে। ডেঙ্গুটা সারা বছর ধরেই, সারা বছর যাচ্ছেই না, সারা বছর ধরেই আছে। প্লাস হচ্ছে কোভিড ইনফেকশনও কিন্তু হচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আপনি যেটি বলেছিলেন ম্যাডাম যে শুরুতেই যে ডায়রিয়ার সমস্যাটা আপনারা দেখছেন, এই যে বাচ্চাগুলো ডায়রিয়া আক্রান্ত হচ্ছে, তো আমরা তো সাধারণত জানি যে ডায়রিয়া হলে শুরুতে খাবার স্যালাইন বা যদি সেক্ষেত্রে যদি নবজাতক হয় বুকের দুধ কন্টিনিউ করে। তো এই যে বিষয়গুলো, এগুলোর বাইরে আর কমপ্লিকেটেড বা আরো খারাপ অবস্থায় আসলে কখন যাচ্ছে তাহলে শিশুগুলো? আসলে আমরা কখন বুঝবো যে পানি শূন্যতা হচ্ছে? হ্যাঁ, তো ফলে হচ্ছে পানি শূন্যতা হলে বাচ্চারা খুব নিস্তেজ হয়ে যায়, যেমন চোখটা একদম ডেবে যায়। তারপরে যদি একদম ছোট হয়, 1.5 বছরের কমের ছোট হয়, তখন মাথার তালু যে ফন্টানেলা আছে ওটা একদম ডেবে যায়। তারপরে চামড়াগুলি লুজ হয়ে যায়, কুচকায় যায়। বাচ্চা হয়তো অনেক সময় পানি বেশি করে খেতে চায়, যদি 6 মাসের বেশি হয়, ও পানি অথবা বুকের দুধ বেশি বেশি করে খেতে চায় যদি সাম ডিহাইড্রেশন থাকে। আর যদি সিভিয়ার থাকে একদম নেতায় পরে নিস্তেজ হয়ে পড়ে, খেতে চায় না, তখন বমি করে দেয়। তখন সব পানি দিলে পানিও পড়ে যায় এবং স্কিন এত লুজ হয়ে যে স্কিনের মধ্যে চিমটা দিলে লুজনেসটা কমতে অনেক সময় লাগে। এই ধরনের জিনিসগুলি যখন বাবা মারা যখন দেখবে, তখনই কিন্তু সাথে সাথে হসপিটালে নিয়ে চলে আসতে হবে। এছাড়া বাচ্চাদেরকে যেমন আমরা ডায়রিয়াতে বলি যে বাচ্চা খাওয়ার স্যালাইন খাওয়ান, যদি বাচ্চা 6 মাসের বেশি হয় খাওয়ার স্যালাইন খাওয়ান, এবং প্রতি কেজিতে যদি বাচ্চা 10 কেজি হয় 10 চামচ করে প্রতিবার পাতলা পায়খানার পরে খাওয়ান। এইভাবে। এবং এই যে খাবার স্যালাইন বানানোর প্রক্রিয়াটা, এটার ভুলের কারণেও কিন্তু অনেক জটিলতার মধ্যে যেতে হয়। তো এটি কি একটু বুঝিয়ে বলবেন আমাদের বাবা মায়েদের? আসলে অনেক সময় হয় কি, খাবার স্যালাইন বানানোর প্রক্রিয়া তো হচ্ছে 500 ml পানিতে 1 প্যাকেট স্যালাইন দেবে, কিন্তু অনেক সময় কি করে বাবা মারা তাড়াহুড়ার মধ্যে যে হয়তো 200 ml পানিতে গুলায় দিয়ে দিল এবং তাড়াতাড়ি খাওয়ানোর জন্য, যে মনে করলো বুঝি এটা খেলেই বুঝি বাচ্চা ঠিক হয়ে যাবে। আসলে না, পানির পরিমাণও তো লাগে। আবার ওখানে যে ইলেকট্রোলাইট, ট্রেস এলিমেন্ট গুলো আছে, গ্লুকোজ আছে, ওগুলিরও পরিমাণ কিন্তু সামঞ্জস্য থাকতে হয়, ব্যালেন্স থাকতে হয়। ফলে হচ্ছে কি, যদি একটু ইমব্যালেন্স দেওয়া হয় তখন ডিসইলেকট্রোলাইটেমিয়া হয়, তখন বাচ্চা বমি করতে থাকে, পেট ফুলে যায়, বাচ্চার অনেক সময় কিডনিতেও এফেক্ট করে। তার মানে একটা মারাত্মক জটিলতার দিকে চলে যাওয়ার একটা ঝুঁকি থাকে। আচ্ছা, তো পুরোটা প্যাকেট মানে যে পরিমাণ পানিতেই গুলাতে হবে, এটি অবশ্যই একবারেই গুলায়ে ওটা খাওয়াবে। 6 ঘন্টা থেকে 8 ঘন্টা খাওয়াতে পারবে রেখে রেখে, আর 8 ঘন্টার পরে আবার
তৈরি করবে। আচ্ছা, আর ম্যাডাম জ্বরের কথা বলছিলেন, তো এই যে জ্বর, এটা তো বাচ্চাদের একটা সাধারণ সমস্যাই। আমরা কিন্তু প্রায়ই দেখি যে কিছু হলে জ্বর হচ্ছে, এবং সেই জ্বরটা আসলে ক্ষতিকর জ্বর বা একটু ভয় পাওয়ার মতো জ্বর হচ্ছে কিনা সেটি বোঝার কি কোনো উপায় রয়েছে? মানে এটি কি ভাইরাল জ্বর নাকি অন্য কোনো জ্বর, সেটি কি জ্বরের মাত্রা দেখে বা প্রকার দেখে বা ধরন দেখে বোঝার কোনো উপায় আছে কিনা? যখন জ্বর আসে, জ্বর কিন্তু এখন যেটা আসছে সেটা অনেক বেশি আসছে, হাই গ্রেড কন্টিনিউড ফিভার আসছে অনেক বাচ্চাদের, যেমন 104-5 ডিগ্রি জ্বর প্রথম 3-4 দিন থেকেই গেল। এই ধরনের জ্বর যদি আসে এবং বাচ্চাদের যদি খুব ব্যথা করে, মাথা ব্যথা করে, ঘাড় ব্যথা করে, যদি হাত পা ব্যথা করে, সব ব্যথা করে, যদি ঠান্ডা কাশি না থাকে, তবে কিন্তু এটা ভয়ের কারণ আছে। কারণ কেন, আমাদের এখন কিন্তু ডেঙ্গুর কিন্তু প্রকোপ কমে নাই। ডেঙ্গু কিন্তু মাথায় রাখতে হবে সবসময়, কিন্তু ওভার ডায়াগনোসিস বেটার দেন আন্ডার ডায়াগনোসিস। তারপরে হচ্ছে কিছু কিছু বাচ্চা আছে, শিশু আছে, যেমন লো গ্রেড ফিভার নিয়ে আসছে, কম কম জ্বর নিয়ে আসছে, যেমন 100, 99, 100, 101 এইভাবে জ্বর নিয়ে আসছে। তাহলে আমরা ওদেরকে চিন্তা করব যে ওরা ভাইরাল ফিভার হতে পারে। সেই ক্ষেত্রে নাক দিয়ে একটু পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, গলা ব্যথা করা, একটু কাশি, হাঁচি এসব থাকে। তখন আমরা মনে করব যে ওকে একটু আমরা ওয়েট করতে পারি, একটু অপেক্ষা করতে পারি, নাকে ড্রপ দিয়ে নাক বন্ধ হওয়াটা একটু ইয়ে করে, তারপরে গলার সুরসুরিটা একটু কমায়, লেবু চা লিকার চা খাবে, একটু হয়তো অ্যান্টিহিস্টামিন দিলে দিলাম, আমরা না দিলে না দিলাম, এইটুক করে কিন্তু আমরা চিকিৎসা করে আমরা ওকে ওয়েট করতে পারি। কিন্তু যেই বাচ্চার জ্বর অনেক বেশি, সেই বাচ্চাকে চিন্তা করতে হবে যে ওর কোনো ডেঙ্গু জ্বর হলো কিনা, ও কোনো, তাহলে যদি ওর সাথেও যদি বেশি কাশি দেয়, বুকটা একটু চেস্ট পেইন হয়, তখন কিন্তু চিন্তা করতে হবে যে নিউমোনিয়া হলো কিনা। তো সবকিছুই কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু ওই 7 দিন পর্যন্ত আমরা জ্বরের এপাশ ওপাশ একটু দেখবো, 7 দিন পরে যদি জ্বরটা কন্টিনিউ করে, তখন আমরা ভাববো যে ইট ইজ নট এ ভাইরাল ফিভার, এটা অন্য কিছু হতে পারে। ম্যাডাম, অনেক সময় ইনহেলার দেয়া হয়, তো এবং কিন্তু বাবা মায়েরা কিন্তু সেই ইনহেলারটা আসলে বাচ্চাদেরকে দিতে চান না। এই ক্ষেত্রে আপনার পরামর্শটা আসলে কি থাকবে? কারণ অনেক সময় কিন্তু বাবা মায়েরা মনে করে যে একবার ইনহেলার ইউজ করলে এটা বোধহয় সারা জীবন নিতে হবে, এবং এই যে মিথটা আছে বা একটা স্টিগমা, একটা ভ্রান্ত ধারণা ইনহেলার নিয়ে, এটি সম্পর্কে যদি একটু। আসলে এটি হয় কি, ওই যে দেখেন, বাবা মাকে জিজ্ঞেস করেন আমার বাচ্চার শ্বাসকষ্ট হয়েছে, ম্যাডাম আমি কিন্তু নেবুলাইজার ব্যবহার করতেছি, নেবুলাইজ করতে হবে, কিন্তু বাচ্চার শ্বাসকষ্ট কিন্তু খুবই কম, হয়তো কাশি, কফ যাচ্ছে, কিন্তু কোনো শ্বাসকষ্ট মানে শ্বাসের মধ্যে কোনো শব্দ নাই লাংসের মধ্যে। তো সেই ক্ষেত্রে আমরা বলি নেবুলাইজার মেশিনটা ব্যবহার না করাই ভালো। এরকম যে মানে হরহদ্দম কিন্তু নেবুলাইজার মেশিন সম্বন্ধে কিন্তু বাবারা খুব ভালো জানে, এবং তারা খুব সচেতন ভাবে এটা করছে, খুব আগ্রহী এটা করার জন্য নেবুলাইজ। কিন্তু ইনহেলার বললে বলতে আমার বাচ্চা কি সারা জীবন ব্যবহার করতে হবে? কিন্তু ইনহেলারটা হচ্ছে বেটার দেন নেবুলাইজার। আচ্ছা, এবং এটা যদি ভালোভাবে শিখিয়ে দেওয়া যায়, যখন দরকার, whenever indicated, সেই ইন্ডিকেশন অনুযায়ী দিয়ে দেওয়া দরকার। আচ্ছা আচ্ছা। এবং এটি কি আসলে মানে ধারণাটা কি আসলে কতখানি সত্য যে সারা জীবন ব্যবহার করতে হয়? সেটা তো আর আপনারা নিশ্চয়ই বলে দেন। লং টাইমের ব্যবহার করতে হয়। অনেক সময় দেখা যায় যে বাচ্চার সপ্তাহে 2 বার করে অ্যাটাক করছে, যে বাচ্চার সপ্তাহের মধ্যে 1 বার করে নাইট সিমটমস হচ্ছে, যে বাচ্চার স্কুলে যেতে পারছে না সিভিয়ারিটি, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় এরকম ইনহেলার দিয়ে থাকি। এবং সেটা হচ্ছে এই ইনহেলারটা হয়তো দিনে 2 বার করে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে কিছুদিন ব্যবহার করলে আমরা সমানে ফলো আপে থাকতে হবে, এবং ফলো আপে থাকার পরে তারপর যদি মনে করি যে আমরা একটু ইনহেলারটা একটু স্টপ করে দিব, একটু কমিয়ে দিব, তখন এটা বাবা মাকে বুঝিয়ে। আর ওষুধের থেকে ইনহেলারের যে উপকারিতাটা বা যে কার্যকারিতাটা, সেটি আসলে কার্যকারিতা হচ্ছে অনেক বেশি, ইনহেলারের কার্যকারিতা ওষুধের চাইতে অনেক বেশি, বিকজ এইরকম ধরনের ওষুধ খেলে অনেক সময় হার্টে পালপিটেশন, সাইড এফেক্টস গুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি হয়, কিন্তু ইনহেলারটা একেবারে সরাসরি আপনার ফুসফুসে কাজ করছে। এই জিনিসটা আসলে অনেকেই আমরা জানি না। আচ্ছা, খুব সাধারণ একটা প্রশ্ন, কিন্তু সবার সার্বজনীন যত বাবা মা আছে সবার ক্ষেত্রেই, বিশেষ করে মায়েদের মুখ থেকে আমরা শুনি বাচ্চা খেতে চায় না, বাচ্চা
বাচ্চার খাওয়ার প্রতি কোনো আগ্রহ নাই, বিশেষ করে অসুস্থ অবস্থায় বা যে কোনো একটা অস্বাভাবিক পরিবেশে গেলে বাচ্চা খেতে চায় না। তো এই যে না খেতে চাওয়া, এটা কি আসলে মানে সবার ক্ষেত্রে কি সত্য কিনা, বা আপনারা কি মনে করেন, নাকি সাইকোলজি? অনেক সময় ডাক্তাররা কিন্তু এটা বলে যে আসলে বাচ্চা ঠিক আছে, কিন্তু বাবা মায়েরা অতি সচেতন হয়ে সেটা বলছেন। কোনো বাবা আমার বাচ্চাকেই বলবে না যে আমার বাচ্চা খেতে চায়, আমার বাচ্চা অনেক খায়, কিন্তু ম্যাক্সিমাম বাবা মাই বলে যে আমার বাচ্চা খেতে চায় না। তখন একটু ইভালুয়েট করা দরকার, আসলে কি আসলেই খেতে চাচ্ছে না, নাকি এটা হিস্ট্রি নেওয়া দরকার আর কি। তো হিস্ট্রি নিয়ে যদি দেখা যায়, ম্যাক্সিমাম বয়সে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে শিশুদের হিস্ট্রি নিয়ে, মাকে হিস্ট্রি নিয়ে দেখা যায় ওরা 1 ঘন্টা পর পর খুব ঘন ঘন খাবার অফার করে। আচ্ছা, খুব ঘন ঘন যেটা খাবার অফার করে, তখন তো পেটটা খালি হয় না। যেমন আমরা বলি যে আপনিও সেই সময় খান, বাচ্চাকে যখন দিচ্ছেন তখন আপনিও খান, দেখবেন আপনি পরে খেতে চাচ্ছেন কিনা। তাহলে এটাতে বোঝা যায় যে পেট খালি হবে না। একটা হজমের জন্য, ডাইজেশনের জন্য তো একটু সময় দরকার হয়, 4-5 ঘন্টা 5-6 ঘন্টা। একটু ভারী খাবার খেলে 5-6 ঘন্টা সময় দিতে হয়, একটু হালকা খাবার খেলে 2-3 ঘন্টা সময় দিতে হয়। মানে বাচ্চার যে ক্ষুধার অনুভূতিটা সেটি হওয়ার জন্য একটা মানে সময় লাগবে। আর বাচ্চারা না নেগেটিভিজম, তো নেগেটিভ রিঅ্যাকশন করে। যদি আমরা দেখি যে একটা খাবার নিয়ে বারবার মা ওকে করছে, অফার করছে, তখন ও না করবে, তখন ও খাবার খেতে চাইবে না। যেটা আপনি দিতে চাচ্ছেন না সেটা কিন্তু খাইতে চাইবে। তার জন্য আমরা বলি বাবা মার সাথে বসে সলিড খাবারটা বাবা মার সাথে বসে শিখুক। আচ্ছা, আমরা কিন্তু একটা সময় দেখতাম আন্ডারওয়েট বেবি বেশি, কিন্তু এখন কিন্তু চিত্রটা একটু পাল্টে গেছে। আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রেই ওভারওয়েট বাচ্চা, এবং বাচ্চার মুটিয়ে যাওয়া, বাচ্চা ওভারওয়েট হয়ে যাওয়ার কারণে নানা কমপ্লিকেশনস, ডায়াবেটিসের মতো বিষয় কিন্তু আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখছি। তো এটি নিয়ে একটু জানবো, কারণ এটি কিন্তু বিশ্বব্যাপী এটি নিয়ে কথা হচ্ছে। এক্ষেত্রে আসলে আপনার পরামর্শ? শিশু পুষ্টি হচ্ছে আন্ডারওয়েট যাদেরকে যেমন পুষ্টিহীনতায় ভুগছে, এটা কিন্তু অনেক বেশি ছিল এক সময়, এখন একটু কমেছে। কিন্তু সিভিয়ার পুষ্টিহীনতা সেটা কমেছে, কিন্তু মডারেট একটু ম্যালনিউট্রিশন এটা কিন্তু আছে, আন্ডার নিউট্রিশন। কিন্তু এর পরেও যে ওভার নিউট্রিশনের কথা বলছেন, এখন ওভার নিউট্রিশনের ব্যাপারটা আমাদের বেশি হয়েছে এই যে করোনাকালীন সময় থেকে শুরু হয়েছে। আচ্ছা, বিশেষ করে কেন, সেটা হচ্ছে আমাদের 2020-এ যেটা আপনি চিত্র দেখলে বুঝতে পারবেন যে বাচ্চাদেরকে সবাইকে ঘরের মধ্যে বন্দি ছিল, ঘরের মধ্যে বন্দি থেকে ওরা ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত হয়েছে, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস একদমই কমে গেছে। বাবা মারা বাইরে যেতে দিত না, খাবার খেত বেশি, একটু পরপর খাওয়া, তো ওইটাই ওদের আনন্দ ছিল। ওই জায়গা থেকে শিশুরা মুটিয়ে যেত, মোটা হয়ে যেত। তারপরে আপনার অ্যাডোলেসেন্স বাচ্চাদের তো সিভিয়ার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে ওই ইলেকট্রনিক ডিভাইসে অ্যাডোলেসেন্সে যে টিকটক, তারপরে আরো কি সব এগুলা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। সেটার ইফেক্টটা কিন্তু এখন প্লাস হচ্ছে এই জিনিসটা, কিন্তু এই ইফেক্টটা শুধু নট অনলি দ্যাট, তাও আপনার ওই যে যেমন ধরেন বাচ্চাদেরকে খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলির দিকে বেশি আসক্তি। এখন তো আরো বেশি সুবিধা, করোনার পর থেকে আরো বেশি সুবিধা হয়েছে, অর্ডার দিচ্ছে, অনলাইনে অর্ডার দিচ্ছে, চলে আসতেছে খাবার, হারফি থেকে চলে আসতেছে, ওর থেকে চলে আসছে, সমুদ্র, মানে সব জায়গা থেকে ইজিলি অ্যাভেলেবল হচ্ছে। তো আর বাবা মা অর্ডার দিতে হয় না, বাচ্চারাই অর্ডার দিয়ে নিয়ে আসতেছে। ফলে হচ্ছে কি এগুলি খাচ্ছে, খাওয়াতে কিন্তু এখন সেই তুলনায় ওয়ার্কআউট হচ্ছে না। এই জন্যই কিন্তু ওবেসিটিটা বেশি। ওবেসিটি হচ্ছে খুব ডেঞ্জারাস। ওবেসিটিতে কিন্তু যেমন অ্যাজমা বললেন না, এই অ্যাজমার প্রকোপটাও বেশি বেড়ে যায় একেবারে। তারপরে হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্লাড প্রেশার বেড়ে যায়। মানে শিশুদের ক্ষেত্রেও যেটি হতে পারে, এটি কিন্তু একসময় চিন্তাই করতো না কেউ, কিন্তু এখন কিন্তু আমরা দেখছি। আগে যেমন হার্ট অ্যাটাকের রেটটা কম ছিল না, এখন কিন্তু হার্ট অ্যাটাকের রেটটা খুব ইয়াং হইতে টিনেজের বয়সের পর থেকে অনেক বেশি শুরু হচ্ছে। এটা হচ্ছে ডেঞ্জার। এখন তাহলে প্রতিরোধের জন্য কি বলবেন ম্যাডাম? কারণ বাচ্চারা খেলাধুলার জায়গাও আসলে আমরা তো দিতে পারছি না সবসময় সব স্কুলগুলোতে। ইনডোর অ্যাক্টিভিটিসের প্রতি কি আপনাদের মানে ওই পরামর্শটা কি থাকবে? প্রতিরোধের জায়গা থেকে হচ্ছে যে স্কুলে বেশিক্ষণ সময় ব্যয় করা, যেমন স্কুলের মধ্যে পড়াশোনা ছাড়াও তো খেলাধুলার একটা জায়গা আছে। তারপরে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যেমন একটু খোলা মেলা জায়গায় প্রতিদিনই একটা সময় কোয়ালিটি টাইম বের করা বাবা মার, যে আমরা একটু বের হয়ে যাচ্ছি, এখন একটু মাঠে ছেড়ে দিব, একটু পার্কে ছেড়ে দিব, একটু মাঠে যাব। তারপরে অনেকে এখন রিসোর্টগুলো আছে, ওই রিসোর্টগুলোতে যে একটু টাইম স্পেন্ড করতে পারে। কারণ দেখা যায় যে বাচ্চারা যখনই বাসায় থাকবে
লাগবে তখনই বাচ্চারা এই ইলেকট্রনিক ডিভাইসে টেলিভিশন দেখছে তো দেখছেই, হ্যাঁ, তারপরে ইলেকট্রনিক ডিভাইসগুলিতে আসক্তি হয়ে যাচ্ছে। তো ইলেকট্রনিক ডিভাইস থেকে বই পড়াতে একটু আসক্তি করতে হবে, একটু খেলাধুলাতে মন দেওয়াতে হবে, যেন বাচ্চাদেরকে, এটা বাবা মারই উচিত আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হওয়া। আমরা সময় দিতে পারি না, সময় না দিয়ে তো বাচ্চারাও থাকে বাসার মধ্যে, আমরাও যতক্ষণ স্কুল থেকে এসেই বাস মানে, এবং পড়াশোনার প্রতি যতটুকু আমরা জোর দিচ্ছি ঠিক তার চেয়ে আমার মনে হয় কম না, আরো বেশি আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের প্রতি আমাদের জোর দেওয়া উচিত বাচ্চাদের ক্ষেত্রে। একটা বিষয় মাথায় আসলো, নবজাতকের ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে রোদ বা একেবারে নবজাতক যে বাচ্চাটিকে বাসায় এনে রোদের মধ্যে রাখছে বা তার সাথে সাথে সরষের তেল দিয়ে রোদে দিচ্ছে, এগুলো আসলে কতখানি? এগুলো হচ্ছে সুপারস্টিশন। সরষের তেল আমরা ইউজ করতে নিষেধ করি। সরষের তেল এমন একটা ঝাঁজ জিনিস, যে ঝাঁজ জিনিসে ও নাকের কাছে গেলেই ওটা মানে ও কাশি দিতে শুরু করবে। আচ্ছা, ও ঝাঁজ মানে সহ্য করতে পারবে, খুবই কড়া একটা জিনিস। অতএব সরষের তেল যেমন করা তেমনি স্কিনের জন্য করা, ওদের খুব সফট স্কিন, সেন্সিটিভ স্কিন, এই জন্য আমরা সরষের তেলটা অ্যাভয়েড করতে বলি। সেক্ষেত্রে আমরা অলিভ অয়েল দিতে বলি। আর হচ্ছে বাচ্চাকে রোদ একদম ডাইরেক্ট রোদে নিতে নিষেধ করি, পর্দার আড়ালে একটা, কারণ রোদও কিন্তু একদম ডাইরেক্ট রোদটা খারাপ, হ্যাঁ, পর্দার আড়ালে রোদে দিলে কোনো অসুবিধা নাই, চোখ ঢেকে রোদে দিতে হবে, ওর চোখটা যেন প্রোটেকশন পায়। আর আধা ঘন্টা করে ধরেন রোদে দিলে তাহলে ওর ভিটামিন ডিটাও আসবে। এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেক দেখা যাচ্ছে, সেক্ষেত্রে রোদের সূর্যের আলোর যে প্রয়োজনীয়তাটা প্রত্যেকটা মানুষের জন্য সেটি কতখানি, কোন সময়টাতে আসলে এই সূর্যের আলোটা? সকালে একটু মিষ্টি রোদের মধ্যে আর বিকেলে মিষ্টি রোদের মধ্যে রাখলেই হবে, আর একটু খোলামেলা আবহাওয়ায় থাকলে হবে। কারণ ভিটামিন ডিটা হচ্ছে ফ্ল্যাট রিকেটস বলি আমরা। অনেক সময় ফ্ল্যাটের মধ্যে বাচ্চারা থাকলে ওই বাচ্চা ওই হাতের কবজি, পায়ের গোড়ালি ওগুলি ফুলায় নিয়ে আসে, যখন নিয়ে আসে ওটা হচ্ছে রিকেটস। তো এখন এই যে হাড়ের এই প্রবলেম হয়, সেটার মেইন সোর্স হচ্ছে ভিটামিন ডি, এবং ভিটামিন ডির মেইন সোর্স হচ্ছে রোদ, সানলাইট। আর যেটা করতে পারে সেটা হচ্ছে ডায়েটারি ফুড, যেমন আমরা বলি ডেয়ারি মিল্ক খাওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ, দুধ জাতীয় প্রোডাক্টসগুলো সেগুলো একটু রাখতে হবে, এবং পোশাক পরিচ্ছদও একটু এখন একটু খোলামেলা কটন পোশাকগুলো পরে নিলে সেটি বোধহয় শিশুদের জন্য যথেষ্ট আরামদায়ক হবে। ম্যাডাম, অনেকগুলো বিষয়ে নিয়ে আলাপ করলাম আপনার সাথে, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আপনার কাছ থেকে শিশুদের ভালো থাকা নিয়ে এবং শিশুদের রোগ প্রতিরোধের বিষয়টি নিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমারও ভালো লাগলো, আপনাকেও ধন্যবাদ। দর্শক, মাই হেলথ আজ এ পর্যন্তই। আপনাদের সবার সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে। ধন্যবাদ সবাইকে।